নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস শুরু করছি। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে লেনদেন। তো এই লেনদেন হিসাব বিজ্ঞানের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলো শুরু করা যাক তাহলে আজকের ক্লাস। তো প্রথমে দেখো যে লেনদেনের ধারণা। তো লেনদেন আমাদের বুঝতে হলে আমাদেরকে আরেকটি বিষয় লেনদেনের আগে বুঝতে হবে, সেটা হচ্ছে ঘটনা। ঘটনা এবং লেনদেন এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। ঘটনা কি? যা ঘটে তাই ঘটনা। এখন সব ঘটনাই কিন্তু লেনদেন না। আমাদের কিছু কিছু ঘটনা লেনদেন এবং কিছু কিছু ঘটনা লেনদেন নয়, কিন্তু যা কিছু ঘটবে সব কিছুই কিন্তু ঘটনা। বাট তাহলে কোন ঘটনাগুলো আমরা লেনদেন হিসেবে নিব, তাহলে আমরা কিভাবে বুঝবো? এখানে দেখো তোমাদের বইতে রয়েছে যে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। তার মানে কোন কোন ঘটনা আমরা লেনদেন হিসেবে নিব তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেসব ঘটনার বা কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়াগুলোর প্রথমে রয়েছে দেখো যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এমন কোনো ঘটনা যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। যেমন প্রতিষ্ঠানের, এখানে দেখো তোমাদের বইতেই দেওয়া আছে ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু। এই ব্যবসায়ের ম্যানেজার যদি মৃত্যুবরণ করে, এটা অনেক বড় একটা ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, কিন্তু এটা কিন্তু কোনো লেনদেন না। আবার দেখো কিন্তু প্রতিষ্ঠানের আগুনে পুড়ে যায় যদি 20,000 টাকা না, তুমি যদি এখানে 100 টাকারও আগুনে পুড়ে যায় প্রতিষ্ঠানের কোনো পণ্য, তাহলে সেটা কিন্তু একটি লেনদেন। তাহলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, যেটা প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় দেখো আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা রয়েছে তার পরিবর্তন অবশ্যই হতে হবে। যেমন তুমি যদি কিছু কেনার অর্ডার দাও, শুধুমাত্র অর্ডার দাও বা কেনার চিন্তা করো, তাহলে সেটা কিন্তু ঘটনা হবে, কিন্তু লেনদেন হবে না। তারপরে দেখো দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে দুটি সত্তা, দুটি পক্ষ থাকবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং আর এক পক্ষ সুবিধা প্রদান করবে। তারপরে দেখো স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে। একটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং একটা লেনদেন থেকে অবশ্যই আর একটা লেনদেন আলাদা হতে হবে। যেমন দেখো 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল। এখানে কিন্তু দুইটি লেনদেন আছে। এই যে 10,000 টাকার পণ্য বিক্রয়, তাহলে এটা প্রথমে বাকিতে বিক্রয় করা হয়েছে 10,000 টাকা এবং পরে 7 দিন পরে যে টাকা পাওয়া গেল সেটা কিন্তু আর একটা লেনদেন। এই দেখো 7 দিন পরে টাকা প্রাপ্তি আর একটি লেনদেন। দৃশ্যমানতা, দেখো অবশ্যই দেখতে হবে এমন কোনো কথা নেই, দেখতেও পারো, দেখা যেতেও পারে, নাও যেতে পারে। দৃশ্যমান এবং অদৃশ্যমান দেখো উভয়ই হতে পারে লেনদেন। তো যেমন আসবাবপত্রের অবচয়, এটা 1,000 টাকা অদৃশ্যমান একটি লেনদেন। সুনামের অবলোপন, এটা একটি অদৃশ্যমান লেনদেন, তার মানে যেটা দেখা যায় না। আবার যদি নগদ টাকায় পণ্য ক্রয় বলা হয়, তাহলে এটা অবশ্যই দেখা যায়। তাহলে দেখো আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, এটা কিন্তু একটি দৃশ্যমান লেনদেন। তাহলে লেনদেন দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমান হতে পারে। তারপর ঐতিহাসিক ঘটনা লেনদেন হতে পারে, যা অতীতে ঘটে গেছে। এমনকি ভবিষ্যতের ঘটনাও লেনদেন হতে পারে, যেমন যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, ভবিষ্যতের এটা কিন্তু লেনদেন হতে পারে, ভবিষ্যতের কোনো ঘটনা। আর 6 নম্বর দেখো লাস্ট, হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। হিসাব সমীকরণ কি? এখানে দেখো সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো আমরা এটা সম্পর্কে বিস্তারিত পড়বো, এটা নিয়ে অনেকগুলো ম্যাথ রয়েছে। তো এটা আমরা প্রাথমিক ধারণা নেই যে অবশ্যই লেনদেন আমাদের এই যে সমীকরণ রয়েছে, সমীকরণ মানে কি মাঝখানে সমান দিয়ে দুই পাশে যদি কিছু লেখা থাকে তাহলে সেটাকে সমীকরণ বলে। এখন এ সমান এল প্লাস ওই ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, এইটা একটা সমীকরণ। এমন কোনো লেনদেন হবে না যেটা এই যে এই সমীকরণে প্রভাব বিস্তার করবে না, অবশ্যই প্রভাব বিস্তার করবে, এই সমীকরণকে পরিবর্তন করবে। এখন কিভাবে পরিবর্তন করবে সেটা আমরা পরবর্তীতে দেখব। চলো এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন তোমরা নবম শ্রেণীতে এটা পড়ছো বা দশম শ্রেণীতে, এটা কিন্তু তুমি যতদিন হিসাব বিজ্ঞান পড়বে ততদিন তোমার কাজে লাগবে।
ঠিক আছে, আমাদের যে হিসাব বিজ্ঞানের 2 5 সব সময় মিলে যায়, সেটাই হিসাব সমীকরণের জন্য। এখন হিসাব সমীকরণ এখানে দেওয়া আছে, দেখো এ সমান এল প্লাস ওই, অ্যাসেট, এতে অ্যাসেট, এলতে লায়াবিলিটিস এবং ওতে ওনার সিকিউরিটি। বাংলায় যদি বলি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এর মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানে আমরা সব সময় হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের দিক থেকে কল্পনা করব এবং আলাদা একটা বিষয় হিসেবে কল্পনা করব, যে আমার হিসাব আমি রাখতেছি এমন না, একটা প্রতিষ্ঠান কল্পনা করব, এ এন্টারপ্রাইজ, বি এন্টারপ্রাইজ বা সি এন্টারপ্রাইজ, হাউএভার। তো এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের কত অ্যাসেট আছে সেটা চিন্তা করব, প্রতিষ্ঠানের কত দায় বা লায়াবিলিটিস আছে সেটা চিন্তা করব, এবং প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব কত আছে সেটা চিন্তা করব। এখন সম্পদ বলতে তো আমরা বুঝি সম্পদ কি, আমাদের যদি কোনো নগদ টাকা থাকে বা যেটা থেকে অনেক দিন সুবিধা পাওয়া যায় সেটাকে সম্পদ বলে। যেমন নগদ টাকা, ব্যাংক জমা, আমাদের কোনো ফার্নিচার বা আসবাবপত্র যদি থাকে, কোনো ভূমি থাকে, দালান কোঠা, কলকবজা, অফিস সরঞ্জাম, এগুলো যদি থাকে তাহলে সেটা অ্যাসেট, প্রতিষ্ঠানের অ্যাসেট। এখন লায়াবিলিটিস হচ্ছে প্রতিষ্ঠানকে যা ফেরত দিতে হবে, প্রতিষ্ঠানকে অবশ্যই পরিশোধ করতে হবে, এটা অবশ্যই তৃতীয় পক্ষ। মালিক প্রতিষ্ঠানে যে টাকা দেয় সেটা মূলধন হিসেবে আসে, এবং আর বাইরে থেকে যে টাকা আমরা লোন নিই ব্যাংক থেকে একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য, বা ধার নেই অন্য কোথাও থেকে, বা বন্ড বিক্রি করি, সেটা কিন্তু দায়ের মধ্যে আসবে। আর মালিকানা সত্ত্ব, দেখো প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব আমাদের মোট সম্পদ থেকে, যা সম্পদ আছে সেখান থেকে যদি এই যে লায়াবিলিটিস বা তৃতীয় পক্ষের দাবি বাদ দিয়ে যা থাকে সেটাই কিন্তু মালিকানা সত্ত্ব। এই যে আমাদের এখানে দেখো তোমরা, এই যে এ সমান এল প্লাস ই ছিল আমাদের, ঠিক আছে। এখন আমরা যদি এই এ থেকে এল বাদ দেই তাহলে দেখো এ মাইনাস এল, যদি এল এর পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে আমাদের শুধু ই থাকে। তাহলে আমাদের সম্পদ থেকে দায় যদি আমরা বাদ দেই তাহলে আমাদের ইকুইটি বা মালিকানা সত্ত্ব থাকে। তো এই মালিকানা সত্ত্বের সাথে এখানে কয়েকটা বিষয় জড়িত আছে। এক হচ্ছে মালিকের বিনিয়োগ, মালিক যেটা বিনিয়োগ করে সেটা মালিকানা সত্ত্বের মধ্যে আসবে, সেটা মূলধন হিসেবে আসবে। তো মালিকের বিনিয়োগ আমাদের মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, এবং যদি কোনো আয় থাকে তাহলে আয় আমাদের মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়। উত্তোলন, মালিক যেমন আমাদের মালিক বিনিয়োগ করতে পারে, নতুন করে টাকা দিতে পারে, তেমন মালিক কিন্তু টাকা উঠায়ও নিতে পারে, সেটা মাইনাস হবে আমাদের বা বিয়োগ হবে। এবং যদি প্রতিষ্ঠানের কোনো ব্যয় বা খরচ হয় তাহলে কিন্তু সেটাও আমাদের মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে। তাহলে মালিকের বিনিয়োগ এবং আয় এই দুইটা যোগ হবে, উত্তোলন এবং ব্যয় বা খরচ সেটা মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে। তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো এই আমি যে জিনিসটা তোমাদের দেখালাম, দেখো এই দুইটা জিনিস প্লাস হয়, মূলধন বিনিয়োগ আর হচ্ছে আয়, এই দুইটা যোগ হয়, এবং খরচ এবং উত্তোলন এই দুইটা মালিকানা সত্ত্ব থেকে বাদ যায়, যা চিত্রের মাধ্যমে এটা দেখিয়ে দিয়েছে। তো আমাদের দেখো হিসাব সমীকরণের বর্ধিত রূপ এটা, মানে হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ওই ছিল, তো এটুকু আমাদের ওই এর পার্ট, ওই এর পার্ট, তো এটা আমাদের বর্ধিত করেছে এ ঠিক আছে, দেখো এ ঠিক আছে, এল ঠিক আছে। তাহলে মালিকানা সত্ত্ব আমি বলেছি দুইটা বিষয় মালিকানা সত্ত্ব কি কি ছিল, মূলধন ক্যাপিটাল, এই যে ক্যাপিটাল, আর একটা জিনিস কি আয় বা রেভিনিউ। এই যে ক্যাপিটাল এবং রেভিনিউ বলেছি যোগ হবে, মালিকানা সত্ত্ব বাড়াতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়। এই যে সি এবং আর দেখো যোগ করেছে, এবং বিয়োগ করতে হয় কি উইথড্রল বা উত্তোলন। এই যে ডি এবং ই হচ্ছে এক্সপেন্স বা ব্যয় বা খরচ, এই দুইটা জিনিস বাদ যায়। তাহলে এই যে দায়ের সাথে মূলধন এবং আয় যোগ হয়, আর বাদ যায় কি উত্তোলন এবং খরচ। তো একই বিষয় আমি আগে বলেছি, এখানে চিত্রের মাধ্যমেই দেখো তোমাদের বলা আছে, এখানে হিসাব সমীকরণ বর্ধিত রূপ দিয়েও বলা আছে। আর এ সমান এল প্লাস সি আর ইডি এগুলার যে বিস্তারিত দেওয়া আছে। তো মনে রাখবে যে দুইটা বিষয় ক্যাপিটাল ও এর সাথে যোগ হয়, এবং রেভিনিউ বা আয় যোগ হয়, এবং ব্যয় বা ড্রয়িং বাদ যায়। তো এখানে দেখো
এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে হিসাব সমীকরণ লেনদেনের মাধ্যমে পরিবর্তন হয়। যদি একটা লেনদেন হয়, আমি অবশ্যই বলেছি যে লেনদেন হলে অবশ্যই কিন্তু হিসাব সমীকরণ পরিবর্তন হবেই হবে। তাহলে কিভাবে পরিবর্তন হবে? তা আমাদের কিভাবে পরিবর্তন হতে পারে? এই 5ভাবে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাবে পরিবর্তন হতে পারে। তাহলে কিভাবে? প্রথমে দেখো, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে এটা যদি আমরা সমীকরণে দেখাই, মোট সম্পদ যদি বাড়ে, তার মানে এ যদি আমাদের প্লাস হয়, বাড়ে, দেখো তোমরা পড়ে দেখো, মোট সম্পদ যদি বাড়ে তাহলে এল প্লাস ও ই। দেখো আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এ সমান এল প্লাস ও ই, এটা এই হিসাব সমীকরণটা সব সময় সমান থাকবে। সমান মানে কি, দুই পাশে সমান অঙ্কের টাকা থাকবে। আমরা ধরে নিলাম যে আমাদের অ্যাসেট আছে 100 টাকার, আমাদের লায়াবিলিটিস আছে 40 টাকার, এবং আমাদের ওনার সিকিউরিটি আছে 60 টাকার। তাহলে দেখো 60 এবং 40 মিলে 100 হয়। সব সময় এটা দুই পাশ মিলে যাবে। এবং আমরা হিসাব বিজ্ঞানে পরবর্তীতে যেমন উদ্বৃত্তপত্র করব, তখনও দেখবে আমাদের এই সম্পদের সাথে কিন্তু দায় এবং মালিকানা সত্ত্বের মিল থাকবে। তো অবশ্যই 100 এই দুইটার সমান হবে। এখন দেখো আমাদের মোট সম্পদ যদি বাড়ে, আমরা ধরলাম যে 100 টাকার সাথে আমাদের সম্পদ 10 টাকা বাড়ছে, তাহলে আমাদের কি হবে, 110 টাকা হবে সম্পদ। তাহলে অবশ্যই এই পাশে 110 টাকা হবে। তাহলে কি হবে, হয় আমাদের মোট দায় এটা 10 টাকা বাড়বে, না হলে আমাদের এটা 10 টাকা বাড়বে। ঠিক আছে? তাহলে মোট দায় যদি বাড়ে তাহলে এ পাশে আমাদের 50 হবে, 50 হবে, এবং এ পাশে যেহেতু ওনার সিকিউরিটি বাড়ে নাই 60 থাকবে। তাহলে দেখো 100 প্লাস 10 110, 50 প্লাস 60 110। এটা হতে পারে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে আমাদের মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। দেখো এল এল আচ্ছা, মালিকানা সত্ত্ব বাড়বে, এটা কেটে দিলাম। তাহলে দেখো প্রথম 1 নাম্বারটা দেখো, মোট সম্পদ বাড়লে, যদি এ বাড়ে, মোট সম্পদ বাড়ে, তাহলে হয় দায় বাড়বে, না হলে মালিকানা সত্ত্ব বাড়বে, দুইটার মধ্যে একটা বাড়বে। আর কি হতে পারে, দেখো মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। তাহলে এখানে যদি প্লাস না হয়ে মাইনাস হতো, 100 টাকা থেকে 90 টাকা হতো, তাহলে এখানে হয় এল কমতো, মোট দায় কমতো, না হলে মালিকানা সত্ত্ব কমতো। তাহলে মোট সম্পদ যদি বাড়তো, আমরা এটা দেখি, মোট সম্পদ যদি কমতো তাহলে দায় কমতো অথবা মালিকানা সত্ত্ব কমতো, এটা অথবা এটা। এটা তাহলে দেখো, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, তার মানে এ প্লাস হলে হয় এল প্লাস হবে, না হলে ওই প্লাস হবে। আবার মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে, তাহলে এ মাইনাস হলে হয় এল মাইনাস হবে, না হলে ওই মাইনাস হবে। তারপরে দেখো, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। তাহলে যদি এ প্লাস হয়, এটা এ মাইনাস হতে পারে, এ মাইনাস হতে পারে। তাহলে দেখো, একবার প্লাস এবং একবার মাইনাস হলে এ পাশে যদি চেঞ্জ না হয়, তাহলে কিন্তু টাকা সমান থেকে যাবে, টাকা কিন্তু পরিবর্তন হবে না, দুই পাশে সমান থেকে যাবে। তারপরে কি আছে, মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব যদি বাড়ে, অর্থাৎ যদি ওই বাড়ে, আমাদের মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে মোট দায় কমবে। তাহলে ওই, দেখো এটা ওই যদি বাড়ে তাহলে আমাদের দায় কমবে, ওই যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের দায় যদি কমে, আমাদের এল যদি কমে, তাহলে কিন্তু সমান হয়ে যাবে, কারণ এক পাশে একটা বাড়ছে এবং আরেকটা কমছে। আবার মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে, মালিকানা সত্ত্ব যদি প্লাস নয় মাইনাস হয়, তাহলে মোট দায় আবার বাড়বে। সো এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এখন আমাদের দেখো
পরবর্তীতে যখন আমরা প্রবলেম সলিউশন করব, অঙ্কে চলে যাব, বিষয়টা তোমাদের কাছে আরও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো যে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো, 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে ব্যবসা শুরু করা হলে আমাদের ব্যবসার সম্পদ বেড়েছে, 50,000 টাকা নিয়ে শুরু করলে নগদ 5,000 টাকা বেড়েছে। তাহলে সম্পদ বাড়লে আমাদের কি হয়, হয় দায় বাড়বে, নাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে যেহেতু এটা ক্যাপিটাল, মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে, মূলধন অবশ্যই মালিকানা সত্ত্বের পাশে যাবে। তাহলে নগদ বেড়েছে 5,000, সম্পদ বেড়েছে 5,000, আর মালিকানা সত্ত্ব বেড়েছে 5,000। তাহলে সম্পদ প্লাস মালিকানা সত্ত্ব প্লাস, তাহলে দুই পাশে সমান থাকবে। 2 নাম্বার দেখো, ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো। তাহলে ধারে যখন ক্রয় করলো, যন্ত্রপাতি তো আমি পেয়েছি, ধারে কিনুক আর নগদ কিনুক, তাহলে যন্ত্রপাতি নামক সম্পদ আমার 5,000 টাকা বাড়লো। তাহলে সম্পদ যদি বাড়ে অবশ্যই দায় বাড়বে, নাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে আমাদের যেহেতু বাকিতে পরবর্তীতে দেওয়া লাগবে, বাকিতে ধারে ধারে কিনছে, তাহলে আমাদের দিতে হবে, এটা একটা দায়। তো এটা আমাদের দায় 5,000 টাকা বেড়েছে, তাহলে এটা বেড়েছে সম্পদ এবং দায় 5,000 টাকা বেড়েছে। পাওনাদারকে পরিশোধ 3,000 টাকা, যে আমার কাছে পেত তাকে 3,000 টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে আমাদের টাকা চলে গেল, যেহেতু টাকা দিয়ে দিয়েছি, তাহলে নগদ টাকা কমে গেল 3,000 টাকা। তাহলে সম্পদ যদি কমে তাহলে অবশ্যই এটা কমবে, নাহলে এটা কমবে, দায় কমবে, মালিকানা সত্ত্ব কমবে। তাহলে যেহেতু আমরা পাওনাদারকে পরিশোধ করে দিয়েছি, পাওনাদার আমার কাছে পেত, এটা আমার একটা দায় ছিল, পরিশোধ করে দিলে দেখো আমার দায় কমে গিয়েছে। তাহলে সম্পদ কমলো, দায় কমলো। 2 খ দেখো, নগদে বেতন পরিশোধ করা হলো। তাহলে নগদে বেতন পরিশোধ করা হলে আমার টাকা চলে গেল, ক্যাশ চলে গেল নগদে, এই যে নগদ 2,000 টাকা মাইনাস চলে গেল, তাহলে অবশ্যই আমার দায় কমবে, নাহলে মালিকানা সত্ত্ব কমবে। এখন নগদ টাকা পরিশোধ করা হলে নগদ চলে গেল, আর এটা আমার একটা খরচ, এই যে বেতন পরিশোধ একটি খরচ। তাহলে খরচ এক্সপেন্স, এটা আমরা কিন্তু মালিকানা সত্ত্বের সাথে আগেই দেখিয়েছি যে ব্যয় হলে আমরা অবশ্যই মালিকানা সত্ত্ব থেকে বাদ দিব। তাহলে মালিকানা সত্ত্ব থেকে 2,000 টাকা বাদ, তাহলে সম্পদ কমলো, মালিকানা সত্ত্ব কমলো। নগদ আসবাবপত্র ক্রয় যদি করি 1,00,000 টাকার, তাহলে আমাদের দেখো নগদ টাকা চলে গেল, তাহলে আমাদের নগদ সম্পদ কমে গেল 1,00,000 টাকা। যেহেতু আসবাবপত্র ক্রয় করেছি, তাহলে আসবাবপত্র ক্রয় করার ফলে আমাদের কিন্তু সম্পদ শুধু কমে যায়নি, নগদ টাকা ঠিকই দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের আর একটা সম্পদ আসবাবপত্র এসেছে, এই যে 1,00,000 টাকার আসবাবপত্র। তাহলে সম্পদ একবার কমলো, আবার একবার কিন্তু বাড়লো। তাহলে এপাশে কোনো পরিবর্তন কিন্তু হয় না। এমন না যে কোনো লেনদেন দ্বারা দুই পাশেই পরিবর্তন হতে হবে, যে কোনো এক পাশ পরিবর্তন হলেও সেটা হবে, ঠিক আছে। যেমন সম্পদ কমতে পারে, বাড়তে পারে, আবার তোমার দায় মালিকানা সত্ত্ব একটার সাথে আর একটা কমতে পারে, বাড়তে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ 5,000 টাকা। তাহলে মালিক নিজের টাকা থেকে ঋণ পরিশোধ করে দিয়েছে, তাহলে নিজের টাকা থেকে মালিক যখন দিবে তখন সেটা মূলধন হিসেবে হবে। তাহলে মূলধন দেখো 5,000 টাকা, কারণ ব্যবসায়ের হিসাব আমি বলেছি আলাদা, মালিক পকেট থেকে টাকা খরচ করতে পারবে না। যদি পকেট থেকে ব্যবসায়ের জন্য টাকা খরচ করে, অবশ্যই সেটা ব্যবসায়ের টাকা হিসেবে ধরা হবে, এবং মূলধন দিয়েছে এটা ধরা হবে। তাহলে মূলধন আমরা 5,000 টাকা দিব। দেখো মালিকানা সত্ত্ব বেড়েছে, তাহলে আমাদের দায় কমেছে, ঋণ যেহেতু পরিশোধ করেছে, দায় কমেছে। মালিকের সত্ত্ব বাড়লে হয় সম্পদ বাড়বে, নাহলে দায় কমবে। তাহলে সম্পদ বাড়ে নাই আমাদের কোনো, তাহলে অবশ্যই দায় কমবে। তাহলে ঋণ যেহেতু পরিশোধ করেছে, ঋণ আমার একটা দায়, দিতে হবে, তাহলে এটা দায় কমে গিয়েছে। তারপরে দেখো, বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয়, এটাতে আমাদের কি হয়েছে, আমাদের বাকিতে ক্রয় করার ফলে এই টাকাটা আমরা এখন দেইনি, আমাদের নগদ কোনো কিছু চলে যায়নি, আমাদের দায় সৃষ্টি হয়েছে। যেমন এটা আমাদের বাকিতে কোনো কিছু কিনলে কি হয়, পরবর্তীতে দিতে হয়, এটা দিতে হবে, পাওনাদার সৃষ্টি হয়েছে আমাদের, যেহেতু দিতে হবে তাহলে 7,000 টাকা দায়। এবং বাকিতে পণ্য ক্রয় করলে এটা একটি ক্রয়ের খরচ। তা খরচ হইলে আমাদের কি করি, আমরা ব্যয় হইলে আমাদের বাদ যায়, তাহলে মালিকানা সত্ত্ব বাদ গেল, তাহলে হয় সম্পদ বাদ যাবে, নাহলে দায় বাড়বে, নাহলে কিন্তু দুই পাশ মিলবে না। দেখো মালিকানা সত্ত্ব যদি আমরা 7,000 টাকা বাদ দেই, তাহলে এই দায় যদি না বাড়ে অথবা সম্পদ যদি বাদ না যায়, তাহলে কিন্তু দুই পাশ মিলবে না। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আমাদের যে অনুশীলনের যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো আমরা সমাধান করব, এবং আমাদের শেষে যে অনুশীলনের যে প্রবলেমগুলো দেওয়া আছে, দেখো আমরা পরবর্তী ক্লাসে এই যে আমাদের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো সমাধান করব।
এবং আমাদের পরবর্তী ক্লাসে এই যে সৃজনশীল প্রশ্নের যে প্রবলেমগুলো দেওয়া আছে এর সমাধান কিন্তু আমরা পরবর্তী ক্লাসে করব। তো এই ক্লাস আজকে এই পর্যন্তই আমি শেষ করে দিচ্ছি। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আজকের ক্লাস শেষ করছি। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।